ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার সকাল সকাল। আর অনেক দিন পর, মানে বলতে গেলে আমি এখন চা খাওয়া ছেড়ে দিয়েছি। আজকে কিন্তু কাল বাড়িতে গেস্ট এসেছিল, দুধ রাখা ছিল, আর এমনি একটু ছোচা যায়, যাই হোক, তাই দুধ নিয়ে দুধ চা করে আজকে কিন্তু দেখানো যাবে না, একদম তলায় একটুখানি নিয়েছি। বাট ভাবলাম আমার তো এই সকালবেলা মানে এইটুকু টাইমই বসা, তাই আপনাদের সাথে এইটুকু টাইম কথা বলতে এলাম। আর কথা বলতে এলাম বলতে আপনারা সবাই কেমন আছেন, আর একটা শুভ সকালে অনেক 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 শুভেচ্ছা সকলকে জানিয়ে আমি ভিডিও শুরু করছি। এবং চলুন, আর আপনাদের সকলের দিন ভালো যাক, অনেক 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 ভালো যাক, আপনাদের দিনটা অনেক ভালো কাটুক, এই আশা রেখেই আপনাদের সঙ্গে আমি এলাম। আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে অবশ্যই আছি, আর আপনারা আমার পাশে আছেন বলে আজ আমি এতদূর এগোতে পেরেছি। আর আরও আমি যতদূর যেতে চাইছি বা পৌঁছতে চাইছি আপনাদের সাথে, আমার হাতটা আমার যেভাবে বন্ধুরা ধরে রেখেছেন এইভাবে ধরে রাখবেন। আমি আপনাদের পাশে আছি এবং সবসময়ের জন্য থাকবো। আর একটা কথা সকাল সকাল বলতে এলাম, আর এই যে দেখুন খাস্তা বিস্কুট টোস্টও আছে, জানেন তো আমার সকালে কুকুর খাওয়া বিস্কুট, বাড়িতে কুত্তা খাওয়া বিস্কুট, আমার কিন্তু ওটা দিয়েই চা খেতে ভালো লাগে। আর একটা কথা বন্ধুরা, অনেক কিছুই তো দেখা যায়, বাট আমি বলতে চাই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেকে একটা শুভ সকালের সূচনা যদি বাড়ি থেকেই আমরা শুরু করি, বাচ্চা কাচ্চার দিক থেকে, যে বাচ্চাদের মনে সকাল থেকে উঠে একটা শুভ ভাবনা, একটা সৎ ভাবনা, একটু ঠাকুরের নাম নেয়া, বা মিথ্যে কথা যদি তারা বলে, বাড়ির থেকে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি শিক্ষাটা পায় কিন্তু বাড়ির থেকে। সকালবেলা উঠে কান্না, মুখ ভার, বা একটা অশান্তি, ধমকে বাচ্চাদের ডাকা, এগুলো কিন্তু বাচ্চারা কখনো, ওটা কিন্তু বাচ্চাদের মনে পজিটিভিটি ফেলে না, ওটা কিন্তু বাচ্চাদের মনে নেগেটিভিটি ফেলে। সকাল থেকে উঠেই চেঁচাতে শুরু করলাম, বাচ্চা কেন, আপনারা ভাবুন না, অনেক সময় দেখবেন অনেকে বাড়িতে উগ্রমূর্তি ভগবান, যে ভগবানের রূপ, উগ্রমূর্তি ভগবানের রূপ কিন্তু অনেকেই রাখে না। কারণ যে কোনো কিছু উগ্রমূর্তি দেখা বা সকালবেলা ঘুম থেকে উঠে খারাপ কিছু চিন্তাধারা কিন্তু মানুষের জীবনে প্রচণ্ড প্রভাব ফেলে। ওই জন্য সকালবেলা উঠে কিন্তু বিশেষ করে শিশুদের সাথে প্রচণ্ড পরিমাণে, মানে যতটা পারবেন পুরো বন্ধুর মতো হাসি খুশি একটা, আমি যদি সকালে উঠে ভগবানের নাম নিই বা একটি প্রণাম করি, আমার বাচ্চাটা কিন্তু দেখে শিখবে। সৎ ভাবনা সব সময়ের জন্য, বাচ্চাদের সৎ ভাবনা দিয়ে একটা গাছকে আপনি যখন রোপণ করবেন, সেই গাছটার পেছনে কিন্তু আপনাকে অনেক খাটতে হয়, না হলে কিন্তু যত্ন না পেলে সেই গাছটা কখনোই একটা বড় গাছে পরিণত হবে না। তো সেই জন্য একটা বাচ্চার পেছনে কিন্তু ঠিক ওইভাবেই বাচ্চাটাকে লালন পালন করতে হয়। কিন্তু আপনি যেরকম শিখবেন, আপনি যেরকম করবেন, আপনার বাচ্চা কিন্তু ঠিক সেরকমই করবে। একটু ডিস্টার্ব হচ্ছে গাইজ, আমি একটু পরে আসছি আপনাদের কাছে, প্রচন্ড আওয়াজ আসছে, বুঝতে পারছেন, সরি এর জন্য। আমার জীবনে আপনাদের ভূমিকা অনেকখানি, আপনার আমার পরিবার, আপনার আমার ফ্যামিলি, কারণ আমি আপনাদের ফ্যামিলির একটা সদস্য আমিও। সেই জন্য আশা করি আপনারা সব সময়ের জন্য আমার পাশে আছেন। বাট আমি যে কথাগুলো বললাম, একটু চিন্তা করবেন। অ্যাকচুয়ালি কিন্তু ঘুম থেকে উঠে সবার মুখটা যেন ঘরে অন্তত সবাইকে, যত অশান্তি হোক, যা করবার রাতে করে নেবেন, সকাল থেকে উঠে যেন সবাইকে, যদি কিছু অশান্তিও হয়, হতেই পারে, সংসারে থাকলে মানুষের হয়, বাচ্চা কাচ্চা পড়াশোনা বলুন, হাজবেন্ডের সাথে বলুন তর্কাতর্কি, কিছু একটা মানুষের সংসারে থাকলে এক জায়গায় হাড়ি পাতিল, আগেকার বাবা মা বলতো হাড়ি পাতিল এক জায়গায় থাকলে টোকাটুকি লাগে, সে হতেই পারে। বাট সকালবেলা উঠে একটা স্মাইল নিয়ে সব ভুলে যাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার বাচ্চাটি আছে, আপনার ফ্যামিলিটি আছে, আপনাকে তো ওই ফ্যামিলিতে থাকতে হবে, ফ্যামিলি নিয়ে চলতে হবে। তো সেই জন্য সকালে উঠে সেগুলো সব ভুলে যাওয়া, যেন স্বপ্নের মতো, দুঃস্বপ্ন যেরকম স্বপ্ন হয়, স্বপ্ন ভুলে যায়, সেরকম দুঃস্বপ্নের মতো ভুলে যাওয়া। দুঃস্বপ্নটাকে কিন্তু কেউ আপন করে না, করে কি, সবসময় ভালো স্বপ্ন দেখলে দেখবেন আমাদের মনের মধ্যে নেগেটিভিটি, একটা পজিটিভিটি আসে, একটা পজিটিভিটি আছে, বাবা এটা দেখলাম নিশ্চয়ই এরকম হবে, এটা হবে, ওটা হবে, বা যদি এরকম হয়। কিন্তু নেগেটিভিটিটা দেখলে, একটা নেগেটিভ স্বপ্ন দেখলে পরে আপনাদের দেখবেন মনের মধ্যে একটা ভয় থাকে, বাবা এরকম স্বপ্ন দেখলাম কি হবে,
যে যে চা খাবেন আমার বাড়িতে চলে আসুন, এখান থেকে আমি দিতে পারবো না, তাহলে গাঁদাফল খাবো বলে এখান থেকে কি চা দেওয়া যায়? সবাইকে মোস্ট ওয়েলকাম, চলে আসুন। আর সেই রকমই স্বপ্নের মতো যদি আমি বলতে চাই যে দুঃস্বপ্নটা হলে আমরা সবাই কিন্তু ভুলে যেতে চাই, সবাই দেখবেন ভালো জিনিসটাকে নিতে চাই, ভালোটা পেতে চাই। সহজেই যদি সব পাওয়া যায়, তাই না? সহজে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা কিন্তু টেকে না। কোনো জিনিস সহজে পেতে গেলে কিন্তু টেকে না। আপনি এক লাফে কি 5টা সিঁড়ি লাফ দিয়ে উঠতে পারবেন? তার মধ্যে কোনো না কোনো কিন্তু আছে। তা সেই জন্য সহজে নয়, সুষ্ঠুভাবে কষ্ট করে চিন্তা করলে, আমরা যদি চেষ্টা করি, একটা পাথরের মূর্তি, একটা মন্দিরে যে মূর্তি রাখে, মূর্তিটা কিন্তু তার আগে একজন কারিগর তৈরি করে, একজন পাল তৈরি করে, মূর্তির কারিগর তৈরি করে, তখন কিন্তু তার মধ্যে প্রাণ থাকে না। তাকে কিন্তু আমরা পুজো করি না, আমরা দেখি। সেও কিন্তু ওইভাবে পা দিয়ে মাটি মারাচ্ছে, মাটিটাকে মারিয়ে কাঠামোটাকে তৈরি করছে, কত পায়ে লাগছে। কিন্তু যখনই সেই মূর্তিটা মন্দিরে এসে যায়, তখন কিন্তু আমরা তার মধ্যে মনে হয় তার মধ্যে ভগবান বিরাজ করছে, ভগবান তার মধ্যেই বিরাজ করে। আমরা কিন্তু তাকে ভগবান বলেই প্রণাম করি। তখন কিন্তু সেই মূর্তিটা ভগবানের রূপ নেয়, আর ভগবান তার মধ্যে এসে যায়। আমাদের ভক্তিতে ভগবান বিরাজ করে, তাই না? তো সেই জন্য আমরা যদি চেষ্টা করি, আমরা অনেক কিছু করতে পারি, ভালো কিছু করতে পারি। বিশেষ করে সকালবেলাটা অনেকেরই দেখি, সকালবেলা উঠে বাচ্চাদের সাথে কি হয়েছে, যত দুষ্টুমি করুন, সকালবেলাটা সৎ শিক্ষা দেয়া, এইভাবে চলো। ঠাকুরের নাম ঘুম থেকে, আমরা যদি সারা দিনের সমস্ত কাজ করতে পারি, ঘুম থেকে উঠে ভগবানের নাম নিতে পারি না? অবশ্যই পারি। আমরা দেখবেন তো বিপদ হলে কি করি, তখন কাউকে শেখাতে হয় না, বলতে হয় না, মনের মধ্যে আমরা বুকের মধ্যে হাত দিয়ে ঈশ্বরকে ডাকি, হ্যাঁ ঈশ্বর তুমি রক্ষা করো। তখন কিন্তু কোনো উপায় থাকে না। যিনি ডক্টর, যে এত বড় বড় অপারেশন করছে, ভগবানের রূপ তো আরেকটি, ভগবানের রূপ হচ্ছেন কিন্তু ডক্টর। তা সেখানে তিনিও বলেন আপনারা ভগবানের শরণাপন্ন হন না। কেন? তারও বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে আমি পারলাম না, ঈশ্বরই পারবেন, যিনি সৃষ্টিকর্তা তিনিই পারবেন। তা সেই জন্য আমি বলবো সবসময় যেন ঘুম থেকে উঠে অন্তত কারুর বাড়িতে একটা কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে একটা হাসি মুখ, যেন কোনো গোমরা মুখ, মুখ ভারী, উগ্র মূর্তি, এরকম ধরনের কিছু দেখাবেনও না। সকালবেলা উঠে বাচ্চাদের অন্তত দেখবেন ঘরের মধ্যে ঠাকুরের, অনেক সময় অনেক বাড়িতে যাবেন দেখবেন ঘরের মধ্যে বাচ্চাদের হাসি খুশি ফটো রাখা আছে, অনেকেই লাগায়, বেশ হাসি। সবসময় যেন ওরকম ধরনের কোনো ফটো লাগিয়ে রাখুন না, যেটা দেখে আপনার মনের মধ্যে আনন্দ উপভোগ হবে। মুখটা দেখলেন মিষ্টি হাসছে, একটা ফটো, একটা বাচ্চার ফটো লাগিয়ে রাখুন, কিছু ফুলের ফটো লাগিয়ে রাখুন। যে ঘরে বাচ্চাটা থাকে সেই ঘরে নানান রকম ফটো লাগিয়ে রাখুন, যেগুলো দেখে বাচ্চা শিখবে, বাচ্চার মনটাও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। ঘুম থেকে উঠে একটা হাসি মুখ দেখলেন, আর ঈশ্বর তো আপনার মনে। ঘুম থেকে সোজার পায়ের কাছে ভগবানের মূর্তি রাখতেন। আমার মাথার কাছে, আমার মাথার উপরে কিন্তু আমার সাই বাবার ফটো রয়েছে। আমি ঘুম থেকে উঠেই তাকিয়ে মা বাবাকে দেখি। সুতরাং ঈশ্বরের মুখ দেখুন। যদি কথাগুলো ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন। চলুন, ভাবলাম বসে আছি একটু, জানেন তো আসলে কিছু একটু বলবো, এরকম একটা ব্যাপার আর কি। তা চলুন, সকাল থেকে যা করছি, ভিডিও তো ঠিক করে দেয়া হয়ই না, তারপরে শরীরটা বড্ডই খারাপ থাকে। আর একটা কথা, নতুন গয়না পরেছিলাম, বললাম এতদিন কিন্তু জোর করে আমি প্রেশারের ওষুধ খাইনি, বাট লেট উইক বোধ হয়, যাই হোক, হ্যাঁ লেট উইকই এমন অবস্থা হয়ে গেছিল, উঠতে পারছিলাম না গাইস, বাধ্য হয়ে আমাকে যেতে হলো, গিয়ে প্রেশারের ওষুধ আমাকে ধরিয়ে দিল। এখন কি করব, খাচ্ছি। বললো চেষ্টা অনেকটাই বেশি আছে, তা যার জন্য খুবই খুব 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 খারাপ হয়ে গেছিল শরীরটা। ঠিক করে আমি বড ভিডিও দিতে পারছিলাম না, শুধু কুকিংগুলো দিচ্ছিলাম। যাই হোক, আপনারা, আমি জানি আমার বন্ধুরা আমার সাথে সবসময়ের জন্য আছেন, সবসময়ের জন্য। আর এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন আবৃত্তির জন্য। আবৃত্তি, থ্যাংক ইউ যে আপনার আমার আবৃত্তি ভালো লেগেছে। নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ফ্রেন্ড, আমার আবৃত্তি ভালো লেগেছে এবং ওটা সম্পূর্ণটাই আমার লেখা, বাট এগুলোর জন্য তো বসতে হয় ভাবনা চিন্তা করে। কিন্তু আমি তো ভাবতে পারিনি এরকম প্রত্যেকের কাছে আমি খুব ভালো পজিটিভ কমেন্ট পেয়েছি, প্রত্যেকের ভালো লেগেছে।
আর আমার বন্ধুরা প্রত্যেকেই খুব ভালো, খুবই ভালো। মানে আমি ভাগ্য করে আপনাদের পেয়েছি। আমার ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি আমার ভীষণ ভালো। ইউটিউব ফ্যামিলির আমার প্রতিটা সদস্য ভালো, আর নিশ্চয়ই ভালো। এটা আমার ভাগ্য আমি বলবো। জানি না কতদূর এগোতে পারবো, সেটা পরের চিন্তা। বাট আমার ইউটিউব ফ্যামিলি প্রত্যেকেই ভালো। আপনাদের সবাইকে অসংখ্য মন থেকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি চেষ্টা করব বন্ধু যে আবৃত্তি করতে আমারও ভীষণ ভালো লাগে। আমি পারি না পারি, বাট আমার পড়তে, গল্প পড়তে বা আবৃত্তি পড়তে, আবৃত্তি শুনতে আমি প্রচুর সময়, আমি আমার এখান থেকে তো নেট, আমি আমাদের যেহেতু ওয়াইফাই নেই, আপনাদের এর আগেও বলেছি আমি রেন্টে থাকি। মানুষের অনেক রকম প্রবলেম থাকতে পারে বা থাকে আছে। তা এরকম আমারও কিছু প্রবলেম আছে, যার জন্য আমার তো এখানে আমার নেটটা খুব অসুবিধা হয়। এবার আমার হাজবেন্ড এলে আমি ওখান থেকে কিন্তু ভীষণভাবে আমার প্রচন্ড অনেক অনেক আবৃত্তি শেয়ার করা আছে। মানে আমি শুনি, আমি ভীষণ ভালোবাসি আবৃত্তি শুনি। তারপরে আমাদের সকালবেলা তো বলেছি উঠেই ঠাকুরের নাম হয়। এবার জানি না, জানি এটা এটা আমি জানি যে যারা একটু মানে কি বলবো, যারা এখন যুগে যারা একটু ভালোভাবে থাকতে চায় তাদের কিন্তু কষ্টে শেষ হয় না, শেষ থাকে না। তারপরেও আমি একটা জিনিস এর আগেও আপনাদের বলেছি, এখনো বলছি, যত কষ্ট আসুক, যত যেরকম বললাম, যত কষ্ট হোক, যা হোক, ঝামেলা হোক, সকালে উঠে কিন্তু আপনারা একটু হাসি মুখে থাকবেন, সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করবেন। দুঃস্বপ্নের মতো যদি কোনো কিছু ঝামেলা হয়ে থাকে, সকালবেলা অ্যাটলিস্ট কারুর বাড়িতে ঝামেলা করবেন না, বাচ্চাদের বকা ঝকা অন্তত একদম না, সেই একটা ব্যাপার আছে। আর একটা কথা আপনাদের বলছি, যত দুঃসময় আসুক কেউ কিন্তু ঘাবড়ে যাবেন না, এটা আমি বলতে চাই। যত রকম বিপদ আসুক, বিপদ সবার জীবনে আসতে পারে, বিপদ কখনো বলে কয়ে আসে না, বিপদ যখন তখনই আসতে পারে, সুসময়ও বলে কয়ে আসে না, যখন তখন আসতে পারে। কিন্তু যত বিপদ আসুক, যত অসুবিধা হোক, যে কোনো অসুবিধা, এটা কিন্তু জানবেন বন্ধু, যত কষ্ট পাবেন, যত অসুবিধা হবে, ঠিক তারপরে আপনার কপালে কিন্তু তার থেকে দ্বিগুণ, মানে যতগুণ, সগুণ সুখ আছে। আপনারা কেউ দেখেছেন, জানেন, শুনেছেন যে সূর্যকে কালো রাত, অন্ধকার রাত আটকে রাখতে পেরেছে? ঠিক এরকম মানুষের জীবনেও কখনো ঘাবড়ে যাবেন না, বিপদ এলে মাথা ঠান্ডা করে। আমি জানি মাথা, আমি হয়তো বলবেন আপনি তো লেকচার দিচ্ছেন, আপনি কি পারেন? পারি না হয়তো, চেষ্টা করি। বিপদ এলে কিন্তু প্রত্যেকেরই ঘাবড়ে তো প্রত্যেকেই যায়, কিন্তু তবুও বিপদ এলে মাথাটা ঠান্ডা করে আগে চিন্তা করবেন তার সলিউশন কি করে বার করবেন, সেই বিপদ থেকে আমি কি করে বেরোবো। হড়বড় করলে সব গড়বড় হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন প্রত্যেকে, আমি বলি প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন, কারোর কখনো কোনো বিপদ না আসুক। কিন্তু সুখ দুঃখ দুই ভাই আসে আর যায়, এটা তো আছেই প্রত্যেকের জীবনে। কেউ বলবে না এই যুগে, অন্তত কলিযুগে দাঁড়িয়ে, যে আমি সম্পূর্ণভাবে ভালো আছি। সে আপনি যে দিক থেকে বলুন, ফাইন্যান্সিয়াল দিক থেকে বলুন, বা শারীরিক দিক থেকে বলুন, মানসিক দিক থেকে বলুন, বাচ্চা সন্তানের দিক থেকে বলুন, বাবা মার দিক থেকে, কিছু না কিছু নিয়ে, ব্যাধি হোক, ফাইন্যান্সিয়াল প্রবলেম হোক, মানে কেউ আমরা সুস্থ মোট নেই, আমাদের প্রত্যেকের টেনশন আছে। সংসার মানে সংসার ধর্ম, সংসার কর্ম করতে গেলে টেনশন অবশ্যই থাকে। কেউ বলতে পারবে না আমি পুরোপুরি সুখী, কিন্তু আমাদের ওই দুঃখী বললে হবে না, তাতে আমরা সবসময় দুঃখেই থাকবো। আমরা সুখটা কোথা থেকে নেব? এই দুঃখের মধ্যে আমাদের সুখটাকে খুঁজে নিতে হবে, দুঃখের মধ্যে আমাকে হাসি মুখে চলতে হবে। আপনি কি ভাবছেন আমি এই যে রয়েছি বসে, আমার ভেতরে কি আছে? সেই জন্য আমাকে সামনে আসতে হবে, অন ক্যামেরা আসতে হবে। এই দেখুন চা বক বক করতে করতে ঠান্ডা হয়ে গেছে, আমাকে অন ক্যামেরা আসতে হবে। তা সেই জন্য আমাকে তো স্মাইল করে আসতে হবে। যদি আমি স্মাইল করছি, ভীষণভাবে হ্যাপি আছি, মানে বলতে হয় হ্যাপি তো প্রত্যেকেই থাকা উচিত। যত কষ্ট হোক, কষ্টকে কিন্তু জয় করতেই হবে। আর ওই যে বললাম, হাজার কষ্ট আসুক, তারপরে কিন্তু সুখ নির্ধারিত। কিন্তু সুখটাকে সবাই, আমরা কি চাই? আমরা সুখটাকে ধরে রাখতে চাই। দুঃখটাকে ধরো না কেউ চাই, নেবেন আপনি দুঃখ, কেউ নেবেন না। সুখটাকে কিন্তু আমরা ধরে রাখতে চাই, দুঃখটাকে আমরা কিন্তু, আমার কাছে কথা হচ্ছে, সুখটাকে যদি আমি ভালোবাসি, দুঃখটাকে আমাকে ভালোবেসে মেনে নিতে হবে। দুঃখটাকেও ভালোবেসে মেনে নিতে হবে। সে কোথায় যাবে? দুঃখটাকেও কিন্তু ভালোবেসে মেনে নিতে হবে। কিরকম? বলে আহা আপনি কি দুঃখ ভালোবেসে মেনে নিন? আপনার যদি বলে আপনি পিটাবো আপনাকে ধরে, আপনি পিটুনি খাবেন, আপনার হাত চালাবেন, আপনাকে একটা মারলে আপনি আরেকটা মারতে যাবেন। যদি আপনাকে কেউ বেঁধে পেটায়, আপনি কি করবেন? ভাই যত দেবে আমি তত খাবো।
ওরকম ব্যাপার, দুঃখ এলে আপনাকে নিতেই হবে, আপনি ফেলতে পারবেন না তো। সেই জন্য দুঃখের মধ্যে কি করতে হবে, আমাদের ভেবে চিনতে পা ফেলতে হবে, আমাদের বুঝি শুনে চলতে হবে, আমাদের সেই দুঃখটাকে জয় করে সুখটাকে নিয়ে আসতে হবে। সরি, বাইরের আওয়াজ তো আসবেই একটু, যাই হোক, যেহেতু আপনি বুঝছেন আমাদের নিচেরও প্রচুর আওয়াজ আসে, কিছু করার নেই, অ্যাটলিস্ট তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। কারণ আমি মর্নিংটাকে এই কারণে বেছে নিই যে আমি আপনাদের সামনে এসে কিছু বলতে পারবো না, এরকম আওয়াজ চার সাইডের আসবে, সেই জন্য। বাট এটা হবে না, সরি। চলুন আমি এখন অন্তত রাখছি, পরে আপনাদের সাথে দেখা হবে অবশ্যই। সারাদিনে যা করবো চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আর হ্যাঁ বন্ধু, আমি চেষ্টা করছি আপনাকে কোনো আবৃত্তি প্রেজেন্ট করার। আমার তো খুব ভালো লেগেছে, কেউ চেয়েছে শুনতে আমার কাছে আবৃত্তি, আমার ভীষণ ভালো লেগেছে। আপনার নামটা আমার মনে পড়ছে না, আর প্রত্যেকেই বলেছেন আমার আবৃত্তি ভালো হয়েছে। আর একটা কথা, কাকিমা, আমার কাকিমা আবার ফিরে এসেছে অন্য নামে, কাকিমা শিবানী কি ভুলে গেছি, যাই হোক শিবানী কাকিমা আমার চ্যানেলে গিয়ে, কাকিমা একদম নতুন, আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে গিয়ে কাকিমা শিবানী কি আছে নামটা আমি ঠিক ভুল বলতে পারছি না, এর আগে বাকুল চক্রবর্তী বলেছিল। প্লিজ 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 কাকিমাকে একটু সবাই, মানে উনিও আমার ইউটিউব কাকিমা, কিন্তু এখানটায় ওনাকে নিয়েছি। এরকম আপনারা সবাই কাকিমার পাশে থাকবেন। কাকিমা, আমি আপনাকে অশেষ ধন্যবাদ আসার জন্য, আপনাকে অনেক খুঁজেছি পাইনি, বা আপনি এসেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ভীষণ ভালো লাগে, আমাদের প্রত্যেকেরই ভালো লাগে, প্রত্যেকে আপনাকে চেনে, বাকুল চক্রবর্তী নামে প্রত্যেকেই চেনেন আপনারা, আমি জানি। আর যদি অনেকে নতুন বন্ধুরা না চিনে থাকেন, এটা আমার রিকোয়েস্ট, বাট আপনাদের ব্যাপার ওটা, কিন্তু কাকিমার কাছে যাবেন। আর চলুন রাখছি ভিডিওটা। আর সারাদিনে কি করব আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। চলে না বলে সকাল সকাল শম্পা চলে এসছে বক্তৃতা দিতে, বাট কথাগুলো ভেবে দেখবেন। ভালো থাকতে গেলে আর ভালো রাখতে গেলে অবশ্যই নিজেকে, যত কষ্ট হোক, ভেতরটা কখনো কেউ দেখে না, কিন্তু আপনাকে একটা, এই যে রাখছি বলে আবার বলছি, আপনাকে কিন্তু কেউ একটা উপদেশ দিতে, আপনার যদি কষ্ট হয় উপদেশ দিতে কেউ ছাড়বে না। উপদেশ দেওয়ার লোক অনেকে পাবেন, কেউ আপনার ভেতরটা দেখবে না, আপনার প্রবলেম কি সেখানে বাইরে খুঁজতে হবে, নিজেদের মধ্যেই দেখবেন কত আছে। কিন্তু এগুলো মানে কি বলবো, ভেতরটা আপনার কেউ কিন্তু কখনোই দেখবে না। সেই জন্য যা করবেন, যেটা করবেন, কারুর কথায় আমি চলে গেলাম, বাবা এটা বললো আমি লাভ দিয়ে পড়লাম, এটা বললো ওটাতে যাই, আমার দেখবেন আপনি ভালো রাস্তাটা ছেড়ে খারাপ রাস্তায় চলে গেছেন। সেই জন্য ডিসিশন সবসময় নিজে নেবেন, বুঝে ভেবে চিনতে, বুঝতে পেরেছেন? কারোর উপর ডিপেন্ড করবেন, সে যেই হোক না কেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনার ফ্যামিলিতে আলোচনা করবেন, আপনার সন্তানের সাথে আলোচনা করবেন, যে কোনো বিপদ। আমি বলবো না যে ফ্যামিলির বাইরে গিয়ে আলোচনা করুন, যা কিছু হয়ে যাক ফ্যামিলি কিন্তু পাশে থাকবে, ফ্যামিলি পাশে থাকবে, বাইরের কেউ থাকবে না। সেই জন্য ফ্যামিলির সাথে আমরা কিছু হলে কি করি, কার কাছে যাই? আপনার ফ্যামিলিতে এমন একজন যে রয়েছে যে আপনার তাকে সহ্যই হচ্ছে না, তার সঙ্গে দিন রাত আপনার ঝামেলা হচ্ছে, আমি ফ্যামিলির কথাই বলছি। কিন্তু যদি আপনি বিপদে পড়েন, আপনাকে সেই ফ্যামিলিকে গিয়েই বলতে হবে, সেই ফ্যামিলির লোকটির কাছেই বলতে, সেই কিন্তু দেখবেন বিপদে দাঁড়িয়ে গেছে। সেই জন্য ফ্যামিলি ছেড়ে কিচ্ছু না, ফ্যামিলি সব, ফ্যামিলি ছেড়ে কিচ্ছু না। আর কি বলবো, বললাম রাখছি, কিছু কথা আছে যেগুলো বলতে 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 বেরিয়ে আসে। আর কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করি কেন, আপনারা আমার কথাগুলোর মূল্য দেন, গুরুত্ব দেন, এটাই আমার জায়গা বলার। সেই জন্য মানে কি বলবো, যে কখনো যদি একটা কথা আপনাদের বলি, আর একটা কথা, আপন লোক, যেটা আপনাদের এর আগেও বলেছি, আপন যদি কখনো ব্যথা দেয়, আপনারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই আপনকে সঙ্গে সঙ্গে অন্যের কথা শুনে, তার কথা শুনে আপনকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন না, তার ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলবেন না। এমনও তো হতে পারে সে আপনাকে আরেকবার ট্রাই করে দেখবে, নেই, সম্পর্কটা জুড়তে চেষ্টা করতে তো পারে। আপনার সঙ্গে ফোনে কথা বলা, আপনার সেই যে মুখের এক্সপ্রেশনটা দেখা, যদি সে তার ভুল বুঝে আপনাকে ক্ষমা চায়,
ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কোথায় পাবে? ফোনে কি পাবে? ফোনে তবু তো আপনার এই যে ফোন নাম্বারটা করলে তবু সে ভাববে কি আমার জায়গা রয়েছে তার কাছে। এবং সামনে গিয়ে আমি বলবো ফোন থাকলে ফোনটা ব্ল্যাকলিস্টে ফেলবেন না, এবং সামনে গিয়ে তার সঙ্গে দুটি কথা বলবেন। যদি ভালো, কি হয়েছে, ছোট হলেন তো, ছোটর কাছেও ছোট হওয়া যায়, বড়র কাছেও ছোট হওয়া যায়। ক্ষমা চাইলে বা ভুল বোঝাবুঝি যদি সামনে আপনি যান, আপনি তার কাছে যে আপনি অনুতপ্ত, সেটা যে আপনার মুখের যে এক্সপ্রেশনটা সেটা কিন্তু ফোনে আসবে না। সেই জন্য কখনো কাউকে ফোন কলটা বন্ধ করবেন না, যাতে ফোনে সে ভাবে না আমার প্রতি তার কিছু একটা আছে। চেষ্টা করুন না জুড়বার। তারপর যখন না জুড়বে, ওই যে বলেছিলাম আঙুল কেটেছে, মলম লাগান, ওষুধ লাগান, ড্রেসিং করুন, ফির মলম লাগান। লাগাতে লাগাতে যখন দেখবেন সেই জায়গাটা ঘায়ে পরিণত হতে হতে আপনার হাতটা ধরে ফেলেছে, পচন ধরেছে, তখন কেটে ফেলুন না। তবু ওই হাতটার জন্য কিন্তু মায়া আপনার থাকবেই, কারণ ওটা আপনার হাত, ওটা আপনার হাত ছিল, আঙুল থেকে হাত এতটা বাদ গেছে, মায়া আপনার থাকবে। সেই জন্য বলি প্রত্যেককে আপনদের ভুল বুঝবেন না, আর ভুল বুঝলেও সেটা চেষ্টা করবেন শুধরাবার, ফট করে ওর সঙ্গে আমার রাগ হয়েছে বা আমার সঙ্গে কিছু হয়েছে, আমি ফোনটা বন্ধ করে দিলাম, ফোনে তাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম, তাই না? এমনও তো হতে পারে আমার ইচ্ছা হলো গিয়ে আমি তাকে একটা ফোন করি, ফোন করলে সে যদি ভাবে, আপনাকে ফোন না করুক, অন্য কাউকে দিয়ে করিয়েও যদি ভাবে না যে ব্ল্যাক লিস্টে ফেলা নেই আমার নাম্বারটা, আপনার নাম্বার থেকে অন্য কাউকে দিয়ে যে ধরে অন্য লোকে হ্যালো বললো না, আপনার নাম্বার দিয়েই করলো, কিন্তু আপনার নাম্বারটা দিয়ে যখনই করবেন তখনই দেখবেন সে ব্ল্যাক লিস্টে ফেলা। এটা কখনো করবেন না আপন লোকেদের সাথে। তাহলে কি হবে? আপনার মন থেকে তারা মুছে যাবে, একেবারে মুছে যাবে, আপনি তাদের মন থেকে একদম মুছে যাবেন। কারণ তারা তো জেনেই গেছে আপনি আপনার আপন নয়, আপনি ঢং করছিলেন এতদিন, না? সেই জন্য সম্পর্কটা সবসময় যেন শুধরাবার চেষ্টা করবেন। কলিযুগে সবকিছু সহজে আসে, কিন্তু সহজেই পতন হয়। সেই জন্য যে কোনো জিনিস স্ট্রং হওয়া চাই। এর আগে একবার বলেছিলাম সুতোয় বাঁধা সম্পর্ক, সেরকম যে কোনো কিছু একটা স্ট্রং হওয়া চাই। একটা গাছের গোড়ায় মাটি থাকবে না, সেই একটা গাছটা বড় হয়ে যাবে, গাছের গোড়ায় মাটি থাকবে না, গাছটা কি থাকবে? গাছটা তো উঠে যাবে। সব কিছু সময় মতো হওয়া চাই। সময় চলে গেলে, দূরত্ব এসে গেলে কিচ্ছু হবে না। টানা হিচড়া করতে করতে কিন্তু ওই যে বললাম সম্পর্কে সুতোটা ছিঁড়েই যায়, সে যত মজবুত সুতোই হোক না কেন। চলো, লেকচার বন্ধ করলাম, ভালো থাকবে, এগিয়ে যাচ্ছি। আই লাভ ইউ অল। চলুন, চলুন গাইস, চলে এলাম দুপুরবেলা একদম ছাদে, তাড়াতাড়ি করে রোদেতে। দেখুন এই যে আমাদের এটা হচ্ছে পাস্তা পার্টির জন্য সবজি কাটা হচ্ছে, ভেজিটেবলস কাটা হচ্ছে। চলুন সরাসরি সন্ধেবেলা চলে এলাম। এখানে কিন্তু পাস্তা সেদ্ধ হচ্ছে, অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন পাস্তা করার জন্য কি কি নিয়ে নিয়েছি। এখানে দেখুন বিনস নিয়েছি, বিনস, ফুলকপি, মটরশুঁটি, গাজর, আলু, রসুন কুচি এবং 4টে লঙ্কা চিড়ে দিয়েছি, যাতে সবাই যারা আসবে তারা তো ঝাল খাবে না। এখানে ভিনিগার আছে, এখানে আপনার পিচকু আছে, টমেটো সস, 5টা ডিম নিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, বড় দেখে 2খানা পেঁয়াজ কুচি নিয়েছি এবং কাঁচা বাদাম। বাদামটা কিন্তু আমি ভাজা পাইনি, তাই খালি কড়াই একটু টেলে নিলাম। চলুন এবার চলে এলাম, এক এক করে সব ভেজে নেব। আর কারা আসবে বলুন তো? আমাদের বাড়িতে কাকিমাকে অনেকেই চেনেন, আমার কাকিমা বাড়িতে যে রথ হয়েছিল, ওই কাকিমার ছেলে বউ, মানে আমাদের রিনু আসবে, আমাদের মেয়েটা আসবে, ছেলেটা আসবে, আর আমাদের বেবি দিভাই আসবে, আমার দিভাই আসবে। তা সন্ধেবেলা চলো হয়ে যাক পাস্তা পার্টি, তাই জন্য একটু আনন্দও আছি মনে, বেশ ভালোই এক্সাইটেড, সবাই আনন্দ হবে। ওদের বাড়ি গেলে তো ওরা জানেন না খাইয়ে ছাড়ে না, রাত্রি 12টা 1টা বাজে, 12টা তো বাজিয়েই দেয় ওদের বাড়ি থেকে আসতে, খাওয়া দাওয়া করেই ছাড়ে দিনারা। যাই হোক, তাই এবার পাস্তাটা আমি কী করে করছি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সবাই পাস্তা করতে জানেন, বাট আমি আপনাদের সাথে শেয়ার করছি এক এক করে। এই যে বিনস ভেজে নিলাম, ফুলকপি ভাজা হয়ে গেল, এবার গাজরটা ভেজে নিচ্ছি হালকা করে, বেশি ভাজছি না, কারণ হচ্ছে একেবারে বেশি ভাজলে ওটায় কোনো টেস্ট থাকে না, ভাজা হয়ে যায়, মনে হয় পোড়া পোড়া, আমার ভালো লাগে না। একটু বেশ নরম হয়ে যাচ্ছে, তুলে নিচ্ছি, সেদ্ধ হয়ে যাচ্ছে অলরেডি, মানে ওরকম একেবারে সেই ভাজা ভাজা ভাবটা পাস্তাতে মোটেও ভালো লাগে না। এই যে হয়ে গেছে, ভাজা কিন্তু হয়ে গেছে, পোড়া হয়নি, এটাই আর কি। চলুন এবার আমি এর মধ্যে একটু করে কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি, কেন? তাহলে কালারটা আর সুন্দর লাগে দেখতে এবং কিছু লেগে যায় না।
এবার চলুন, বললাম 5টা ডিম নিয়ে নিয়েছিলাম। 5টা ডিম আমি খুব ভালো করে ভেজে ঝুড়ো করে নেব। সবাই পাস্তা করতে জানেন বললাম তো, বাট আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা বলবেন। 5টা ডিম আমি কিন্তু খুব ভালো করে ভেজে ঝুড়ো ঝুড়ো করে নেব একদম। আর ওরা আসবে, দেখুন আমার ডিম অলরেডি হয়ে গেছে। ওরা আসবে বলে খুব আনন্দে ছিলাম। চলুন, এই যে একটু রসুন কুচি দিলাম, আগে একটু রসুন কুচি দিলাম। রসুন না হলে তো পাস্তা একেবারে, আমার তো মনে হয় একেবারে কোনো মূল্যই থাকে না। আর এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বললাম 1.5খানা বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম, 1.5খানা 2খানা অ্যাটলিস্ট, আমার অতটা মনে নেই কারণ কুচিয়ে নিয়েছিলাম, পরে একটু সরিয়েও রেখেছিলাম। যাই হোক, চলুন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার সাথে দিয়ে দেবো আপনার কাঁচা লঙ্কা 4টে চিড়ে দিয়েছিলাম, কারণ অনেকটা পাস্তা বুঝতে পারছেন, সেই জন্য আমি এটাকে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এই দেখুন বাদামগুলো আমি ভালো করে ভেজে খালি কড়াইয়ে একটা কাপড়ের টুকরোর মধ্যে দিয়ে হাতে ডলে দিয়েছিলাম, পরে এই যে খোসাগুলো সব ছেড়ে গেছিলো। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম, বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। বেশ মুচমুচে ভাজা নয়, মানে কুচকুচে ভাজা করব। যাই হোক, চলুন, বেশ এই যে কুটুকুটু করে একটু ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। মটরশুঁটিটা আগে দিলে পরে জানেন বেশি ভাজলে ফাটতে শুরু করবে, পটাশ 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 করে ফাটবে। এইবার আমি পাস্তাগুলো দিতে শুরু করলাম। এবার আমি দিয়ে দিলাম, এখানে কিন্তু একটু পাস্তা মশলা দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ওই যে বললাম পিচকু বাবুকে দিয়ে দিলাম, হ্যাঁ, কিষান টমেটো সস পিচকুটাকে দিয়ে দিলাম। এইবার দিচ্ছি 2 থেকে 3 চামচ, আপনাদের যেরকম পাস্তাটা করবেন ঠিক সেই অনুযায়ী দেবেন। আমি 2 থেকে 3 ঢাকনা বা 3 টিস্পুন বলতে পারেন দিয়েছি, ভিনিগার দিয়েছি। এবং ভালো করে মেলাবার পর মশলাগুলো, ভিনিগারটা এবং সসটাকে, তারপরে আমি এবার সমস্ত ভেজিটেবলসগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার বেশ করে মিলিয়ে নেব। আর কি বলবো, আহা গাইস, যা একটা স্মেল আসছিল, আমার মেয়ে তো বলছে মাম্মা খেয়ে একটু টেস্ট করলে হয় না, ওর এত ভালো লেগেছে। আর সত্যি কি বলবো, অতিথি নারায়ণ, আমাদের দিদিভাইরা সবাই বলছে খুব ভালো খেয়েছে। শুনে তো ভালোই লাগলো, কার না ভালো লাগে, কেউ প্রশংসা শুনতে প্রত্যেকেরই ভালো লাগে। যাই হোক, এবার আপনারাও বাড়িতে ট্রাই করবেন এইভাবে, যারা এইভাবে অ্যাটলিস্ট করেন না তাদের জন্য আমার এই রেসিপিটা। এই দেখুন, এই যে এবারে ডিম যেগুলো ঝুড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এইভাবে করে নিলে কী হয়, ও সরি, আর একটা কারি পাতা আমি ভেজে রেখেছিলাম, বেশ মুচমুচে করে রেখেছিলাম। যেই মুচমুচে কারি পাতাটা আমার মা, আমি আপনাদের এখানে ভয়েস দিচ্ছি, আমার মামা কিন্তু খুব হাসছে। আমি বলেছি মুচমুচে করে দিয়েছি, কুচু কুচু করে দিয়েছি, সেইটা আর কেউ হাসি পাচ্ছে। যাই হোক, এখন বেশ ভালো করেই কারি পাতাটাকেও মিলিয়ে দিলাম। আর এই যে দেখুন রিনু এখানে শুয়ে পড়েছে, কত গল্প হচ্ছে আমাদের। চলুন, আপনারা আমার সাথে থাকুন। আমি ভাবলাম কি সবাই আসবে, কাকা আসবে একসাথে, মিষ্টি আসবে, তাহলে চল এখান দিয়ে। কালকে হতো, কালকে শুতে সুন্দর হচ্ছে। ও রাতের বেলা ফুটে দেবে, জানবে দেবে দিতে। মিষ্টির ভুতে দেওয়াটা লাগাতে পারো, মিষ্টি কিছু হয় না। এই কত করে দিয়েছে রাখতে খাবো না। পাস্তা পাটি রাতের বেলা ভাত খেতে হবে না, পাস্তা পাটি খেয়ে দেখা, যত করে দিয়ে খেয়ে দেয়, খেতে কেমন আমাকে আমি লাগে পরে নেব, চুপ করে খাতো। এই পাস্তা পুরোটাই মজা দিয়ে হ্যাঁ, ঠিক আছে, যদি খাও না রাতে একটু খাওয়া হবে। তুই গোলাপটি নিয়ে গেছিস, খেয়েছিস? কত কেমন আছে দিদি? ভালো আছে, দুটো আমি খেয়েছি, আর অপরাজিতা খেতে খেতে এখানে রেখে দিয়েছি। খা আমি খাবো। এরকম করে কাম করবো, সবাই হাসছে, ঠিক ঠিক বলো। থ্যাংক ইউ। সবাই পাস্তা পার্টি চলছে আমাদের বাড়িতে, পাস্তাটা দেখা যাচ্ছে না, দেখি তো। বাদাম আছে, আমি এতক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না। বাদাম সব আছে, বাদাম আছে, ডিম আছে।